করেই তাকে এই জায়গায় বা এইভাবে ফাঁসানো হয়েছে। এবং যেটা স্পষ্ট হয়েছে যে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের গালিগালাজ করা, তাকে হেস্তনেস্ত করা, একজন মানুষ তার পাঞ্জাবি টেনে পড়ে। আরে ভাই, কেউ যদি পতিতালয়ে যায় এদেশে, পতিতালয়ে তো এদেশ তো নিষিদ্ধ না যে কেউ পতিতালয়ে যেতে পারবে না। দেশের আপনার ঢাকার মানে আশপাশের প্রশাসনের নাকের ডগায় পতিতাবৃত্তি চলে। আপনার গুলিস্তান বলেন, বনানী বলেন, গুলশান বলেন, বিভিন্ন জায়গায়, সেখানে তো কেউকে বাধা দেওয়া হচ্ছে না। তো তাহলে একজন আলেমকে পাঞ্জাবি টেনে টুনে, এটা কি ধরনের একটা পরিস্থিতি? এখন এটার ঘটনাটা হচ্ছে কি, আসলে বাবু ভাই যেটা বলেছেন এটা ঠিক, যে আমরা সামগ্রিকভাবে সবকিছুর দায় আমরা নিতে পারি না, সবার কথা আমরা বলতে পারি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নটা ব্যক্ত করতে পারি। কিন্তু এটা চরম সত্য যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য, এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে, ইসলামকে বিতর্কিত করার জন্য কাজ করছে, আলেম ওলামাদের নিয়ে বিষেধাঘাত ছড়াচ্ছে, এবং যারা দেশপ্রেমিক গোষ্ঠী তাদেরকে মামলা দিচ্ছে, হামলা করছে, দমন পীড়ন চালাচ্ছে। দেখেন মোদী বিরোধী আন্দোলনের কথাটা, মোদী বিরোধী আন্দোলন করছে যে বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠন, ডানপন্থী সংগঠন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কিন্তু আমরা করতে পারি। ডোনাল্ড ট্রাম্প যখন জার্মানিতে গিয়েছিলেন, সেখানে আপনার বামপন্থীরা বিক্ষোভ করেছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছে। লন্ডনে যখন খালেদা জিয়া যায় কিংবা শেখ হাসিনা যায়, আওয়ামী লীগ বিএনপির সমর্থকরা বিক্ষোভ দেখায়, নির্দিষ্ট দূরত্ব থেকে প্রতিবাদ করে, কেউ সংঘর্ষে লিপ্ত হয় না। আমাদের দেশে কেন শান্তিপূর্ণ প্রতিবাদ করতে দেওয়া হয় না? কারণ আজকে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকতে এবং বাংলাদেশকে একটা ভারতীয় কলোনি বানাতে তারা আজকে সমস্ত প্রতিবাদী কণ্ঠকে দমাতে চায়, রাষ্ট্রীয় স্টেট মেশিনারি গুলোকে আজকে একটা মানে দখলদারির মধ্যে নিয়ে আসতে চায়। যে কারণে আজকে সেই মোদির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে এদেশে 20টা লাশ হয়েছে, অথচ দেখেন বাংলাদেশের মিডিয়ায় আলোচনা নাই, তথাকথিত সো কল সিভিল সোসাইটি বলেন, বুদ্ধিজীবী বলেন, কোনো প্রতিক্রিয়া নাই। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি হেফাজতের সমস্ত কর্মকাণ্ড দাবি দেওয়ার সাথে আমি একমত নয়। তাদের কিছু কিছু নেতাদের কথাবার্তা সেটা খুবই আপত্তিকর, তাদের কিছু আচরণ আপত্তিকর, কিন্তু হেফাজত কারা করে? তারা তো এদেশের মানুষ, এদেশের জনগণ, তাদের তো বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রতিবাদ করার অধিকার রয়েছে। তাদেরকে পাখির মতো ছাত্রলীগ যুবলীগ গুলি করে মারলো, মসজিদ মাদ্রাসাগুলো ভাঙচুর করলো, একটা দুর্বৃত্তায়ন চালালো, এগুলো কেন করছে? শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ করছে। এবং নারায়ণগঞ্জে আজকের যে ঘটনা আমরা জানি, কারণ অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয়েছে যে বেগম খালেদা জিয়া এদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দলের নেত্রী, তাকে জেলে পুরে রাখা হয়েছে, সরকারের কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তোমার মতো 2-4টা বিপিনুরকে গুম করে দিলে কি হবে? কিন্তু আমরা একটু ভয়ে টলি নেই, এখনো আমাদের হুমকি আছে, আমরা আমাদের জায়গাতে। বিপুলের এখানে আমার প্রশ্ন, যদিও বাবু ভাই আমার সাথে যুক্ত আছেন, বাবু ভাই শুনছেন, বাবু ভাই কিন্তু আছে, বাবু ভাই আপনাকে দেখা যাচ্ছে, আপনি দয়া করে একটু আপনার ক্যামেরাটা অন করবেন। বিপুল, আপনার টাইমলাইনে আপনি লিখেছেন যে আপনারও একটা ভয়ের সময় যাচ্ছে, আপনি সবার কাছে দোয়া চেয়েছেন, এবং এর পেছনের কারণটা কি? আপনাকে যে কোনো মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন। কিছুদিন আগে আপনি দেখেন বাংলাদেশে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে একটা সংঘাত সহিংসতা হয়েছে, প্রতিবাদ হয়েছে, সেটা নিয়ে বিবৃতি দিয়েছে কে? ভারতের ফরেন মিনিস্ট্রি বলেছে যে বাংলাদেশ সরকার তাদের সেখানের সহিংসতা দমনে সক্ষম, তারা সেটাকে উগ্র মৌলবাদীদের কাজ বলেছে, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের কাজ বলেছে। কে জঙ্গিবাদী? বিপিনুর ডাকসুর নির্বাচিত ভিপি, সারা বাংলাদেশের ছাত্র সমাজের নির্বাচিত প্রতিনিধি। আমরা মোদীর বিরুদ্ধে আন্দোলন করেছি, এদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে, জাফরুল্লাহ চৌধুরীর মতো আজন্ম বীর মুক্তিযোদ্ধা, সিভিল সোসাইটির মানুষ, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ স্যার সহ বিভিন্ন ক্লাসের লোকজন মোদীর মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তির আগমনের প্রতিবাদ করেছে। সেখানে প্রতিবাদকারীদেরকে ভারতের মিডিয়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মৌলবাদী, উগ্রবাদী, সবাইকে মৌলবাদী বানাচ্ছেন যারা মোদীর বিরোধিতা করছে। মোদী আসার ফলে যখন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এদেশে আমি আরেকটা কথা বলবো সাগর ভাই আপনার মাধ্যমে, আমি দেশবাসীকে আজকে জানাইতে চাই যে এদেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল, গণমাধ্যম, সমস্ত জায়গায় আজকে ভারতীয় এজেন্টরা রয়েছে। তখন যেহেতু এই সরকার 2014 সালে একটা বিনা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আছে, এবং তাদেরকে কিন্তু পৃষ্ঠপোষকতা বা সাপোর্ট দিচ্ছে আন্তর্জাতিক ভাবে ভারত, মিয়ানমারকে যেমন দিচ্ছে চীন। সেখানে এখন সিভিল সোসাইটির লোকজন আন্দোলন করছে, সেনাবাহিনী গুলি চালাচ্ছে, চীনের কারণে জাতিসংঘ কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঠিক একইভাবে বাংলাদেশে এই বিনা ভোটের মাফিয়া সরকারের বিরুদ্ধেও আন্তর্জাতিক ভাবে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না ভারতের কারণে। সেই ভারত এখন বাংলাদেশে যখন দেখছে বাংলাদেশে প্রচন্ড রকমের একটা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে, এটা ভারতের জন্য হিতে বিপরীত হতে পারে,
তখন ভারত পরামর্শ দিয়েছে এদেশের রাজনীতিবিদ তথা প্রশাসনের যে ইসলামপন্থীদের মাজা কুমড় ভেঙে দাও, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, আর ওই যে বিপিনুর লাফালাফি করে বিপিনুরকে গুম করে দাও। প্রশাসনের মধ্যে আমাদেরও কিছু লোক আছে, সব শেখ হাসিনার দালাল না, সব মাফিয়াদের দালাল না। অসংখ্য দেশপ্রেমিক মানুষ হয়েছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের কাজ করছে, তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে, ভাই আপনারা সতর্ক থাকবেন, যে কোনো সময় একটা হামলা মামলা হতে পারে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনাদের শক্তিকে বিনাশ করে দেবে। যেভাবে বিএনপি সহ বিভিন্ন দলগুলোকে বিনাশ করে দিয়েছে, আলেম ওলামাদেরকে এর আগেও আপনার নানান ভাবে জেলে টেলে নিয়ে রেখেছে, ঠিক একই ভাবে আপনি দেখেন আজকে বামপন্থীরা বিক্ষোভ করেছে, বামপন্থীদের কয়জনকে গ্রেপ্তার করেছে। আমার একটা ছোট সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 52 জনকে গ্রেপ্তার করেছে, চিন্তা করতে পারেন। কারণ এই সময় যখন দেখছে যে বিপিনুর একটা প্রতিবাদী কণ্ঠস্বর, সবগুলোকে দমন পীড়ন করা গেলেও ইয়ং মানুষ এদেরকে দমন করা যায় না, তখন এখন ভারত প্রেসক্রিপশন দিচ্ছে এদেরকে দমন করো, কওমি মাদ্রাসা বন্ধ করো, আলেম ওলামাদের মাজা কোমর ভেঙে দাও। সেখানে আমি আশঙ্কা করছি যে কোনো সময় ইলিয়াস আলীর মতো গুম হয়ে যেতে পারি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যেভাবে আপনার এখান থেকে গুম করে আপনার আগরতলা নিয়ে হত্যা করা হয়েছে, এ ধরনের অনেক গুমের ঘটনা ঘটছে যেগুলো সরাসরি আপনারাই কিন্তু মোদী বিরোধী আন্দোলনের সর্বপ্রথম আপনারাই শুরু করেছিলেন, কিন্তু প্রাণ গেছে 20 জন মানুষের, হেফাজতের সমর্থক এবং অন্য সাধারণ মানুষের। আপনাকেও গ্রেফতার করা হয় না, এটা একটা উদাহরণ দিয়ে গেছেন। কেন আপনাকে গ্রেফতার করা হয় না, এই ধরনের ইয়েও আছে। আপনি এই প্রশ্ন রেখে গেছি, আমি হারুন ইজাদ সাহেব আপনার কাছে আসছি, আপনি একটু দয়া করে বলবেন। আপনার অনেক কথা বলার ছিল, আপনি তখন বলতে পারেননি, আমি আপনার কাছে আবার আসলে, আপনি দয়া করে বলেন। জি, ধন্যবাদ সাগর ভাই। আমি এখানে বাবু সাহেব এখানে রয়েছেন, আওয়ামী লীগের এমপি, সাবেক ছাত্র নেতা। তার মাধ্যমে আমি আওয়ামী লীগের কাছে একটু স্পষ্ট কিছু বার্তা দিতে চাই, এবং বিশেষ করে আমি বাংলাদেশ সরকার প্রধান যিনি, একই সাথে যিনি আওয়ামী লীগের সভানেত্রী, আমি শ্রদ্ধার সাথে, আমাদের মনে ক্ষোভ রয়েছে, আমরা শোকাহত। আমাদের মনে বিগত 1 দশকের অনেক দমন নিপীড়নের, ওনার একজন ছেলে আছে সজীব ওয়াজেদ জয়, আমি প্রধানমন্ত্রীকে বলি তিনি একজন ছেলের মা, আমরাও কিন্তু সন্তান। আমার বয়স সজীবের সমান বয়স, কিন্তু আমরাও তো বাংলাদেশের সন্তান, আপনারও সন্তান রয়েছে। বিগত 10 বছরে বিভিন্ন মামলা হামলা বিভিন্ন খুব সত্ত্বেও আমি আপনার দলের দৃষ্টি আকর্ষণ করবো যে আগের আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগ, ইতিহাসের যে সফর, ইতিহাসের যে যাত্রা, এই যাত্রাতে কেন এত পার্থক্য হয়ে গেল? যে আওয়ামী লীগের যখন ভাষান সম্পৃক্ত ছিলেন, এমনকি বঙ্গবন্ধু থাকাকালীনও আওয়ামী লীগের যে চরিত্র, এবং আওয়ামী লীগের সে সময়ের 70-এর দশকের 60-এর দশকের যে আওয়ামী লীগের চরিত্র, 80-এর দশকের এমনকি 90-এর দশকের যে চরিত্র, সেই চরিত্রের সাথে কেন বর্তমান আওয়ামী লীগের এতটা পার্থক্য হয়ে গেল? আমি আরেকটা বিষয় এখানে আমার একটু পারিবারিক পরিচয় কেন তুলে ধরতে বাধ্য হচ্ছি। যারা আমাদেরকে শুধু মনে করুন জঙ্গি, আমাদের পরিবার, আমার একজন ফুফা ডাক্তার জাফর সাহেব, তিনি চট্টগ্রামের আই স্পেশালিস্ট ছিলেন, এবং আমার ফুফু কামরুন্নাহার জাফরের তিনি হাজবেন্ড ছিলেন। আমি তার নাম এই জন্য নিচ্ছি, চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে আমি একটু চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তার সমকক্ষ কোন নেতা বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ আছেন কিনা? তিনি আমাদের ফ্যামিলি মেম্বার ছিলেন। সেই সময়ে এত স্মার্ট এবং ভদ্র জেনিয়াস ব্যক্তিরা, তারা এই পাকিস্তান আমলে এবং পাকিস্তান পরবর্তী বাংলাদেশ আমলে তারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তো বর্তমানে এইভাবে যে তাণ্ডব, ছাত্রলীগের যে তাণ্ডব, এইভাবে তো আপনারা ছেড়ে দিয়েছেন, এটা তো আপনাদের জন্য কলঙ্ক। এটা তো আপনাদের জন্য সারা, হয়তো যতদিন আপনারা ক্ষমতায় আছেন ততদিন হয়তো এটা আপনারা হয়তো পার পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা তো অনেকে বলে বিচার হবে, আমি বিচারের কথা দিকে যাচ্ছি না। আমি জানি না ভবিষ্যৎ কার কিভাবে হয় সেটা আমি জানি না, আমার ভবিষ্যৎ কি, আপনাদের বা আমাদের ভবিষ্যৎ কি, কিন্তু ইতিহাসের পাতায় তো একটা কলঙ্ক থেকে যাবে বর্তমান আমলের, যে এইভাবে আওয়ামী লীগের তাণ্ডব দেশব্যাপী চালিত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আগে আপনারা আপনাদের ইতিহাসের দিকে ফিরে যান। আপনারা এই যে এখানে আমার লাইব্রেরিতে বই দেখতে পাচ্ছেন, কিছু বই এখানে আছে, আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল আলম সাহেবের বই আছে এখানে, তিনি নিজের হাতে লিখেছেন, ইসলামী বিপ্লবের কথা তিনি লিখেছেন, ইসলামী সমাজ সংস্কারের কথা তিনি লিখেছেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি, এবং তিনি আওয়ামী লীগের সেক্রেটারি, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সাথে তিনি জেল কেটেছেন, তিনি বঙ্গবন্ধুর সাথে, এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন যখন বাংলাদেশে প্রথম বের হয়, আমি হয়তো সম্ভবত তার প্রথম পাঠক ছিলাম। সেই সত্যগুলো আজকে কোথায়, যেগুলো বঙ্গবন্ধু তিনি তার বই লিখেছিলেন, সেই বাস্তবতাগুলো কোথায়? আজকে বঙ্গবন্ধুর আপনারা ভাস্কর্য তৈরি করতেছেন, তার মূর্তি নির্মাণ করতেছেন। তিনি কি বেঁচে থাকলে আজকে আপনার তার নামে যে ব্যবসা হচ্ছে, যে ধান্দা হচ্ছে, সেটা কি তিনি করতে দিতেন? আমি আহ্বান করব যে আপনারা হয়তো আপনারা আমাদের থেকে আশা করছেন যে আমরা আপনাদেরকে বলবো যে মুসলিম হওয়ার জন্য, আপনাদেরকে আমরা তৌহিদের পথে আহ্বান জানাবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলবো আপনাদের কমপক্ষে অতটুকু, জানি আমরা আপনার পূর্ব তৌহিদের পথে পরিপূর্ণ প্রত্যাবন করতে এই মুহূর্তে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনারা আপনাদের অতীত ইতিহাসের 60-এর দশকের, 70-এর দশকের, 50-এর দশকের আপনার
80 দশকের সেই যে ইতিহাস ছিল, কমপক্ষে আজকের থেকে কিছুটা বেটার যে ছিল, সেই ইতিহাসে যদি কমপক্ষে আপনারা ফিরে যান, এটা তো আগে নেতৃবৃন্দ কল্পনা করতে পারতেন না যে একটা গুন্ডাতন্ত্র যেভাবে পুরো বাংলাদেশে তৈরি হয়েছে। আমি আরেকটা কথা এখানে বলি, এই মামুন হক সাহেবের বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত একটা জায়গা আমি পরিষ্কার করতে চাই। আমার যদি সামান্যতম নৈতিক জায়গা থেকে কোনো দুর্বলতা থাকতো, আমি আজকে এই লাইভে আমি আসতাম না। আমার যদি কোনো সাসপেকশন থাকতো, আমার যদি কোনো এইভাবে যে ডাউট থাকতো তার নৈতিক চরিত্র সম্পর্কে, আমি কখনো আসতাম না। আমরা আমাদের একজন সহপাঠীকে, তিনি বয়সে আমার সমান, তিনি বয়সে আমার বড় নন, তিনি মোটামুটি আমারও জন্ম 74 জন্ম আমার, তো প্রায় আমরা পড়ালেখা শেষ করছি একই সময়, যদিও তার সাথে আমার সেরকম ইন্টারাকশন ওই সময় তেমন ছিল না, রাজনৈতিক ভাবে আমরা হয়তো কিছুটা কাছাকাছি এসেছি। তো এই আমার সামান্যতম সাসপেকশন নেই যে একজন ব্যক্তি যিনি 20 বছর তিনি হাদিস পড়িয়েছেন, এমন কোন হাদিস কিতাব আল জামিউস সাহিহ ইমাম আল বুখারী, কোরআন শরীফের পরে যেটি সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব। হ্যাঁ, হতে পারে আলেমদের মধ্যে যে ভুল ত্রুটি হতে পারে না, দোষ ত্রুটি থাকতে পারে, সেটা নয়, কিন্তু আমাদের তো একটা আইডিয়া আছে, আমাদের জানাশোনা আছে একজন লোক কতটুকু খারাপ হতে পারে, তার মধ্যে কতটুকু লাম্পট্য থাকতে পারে, সেটা আমাদের অতটুকু ধারণা আছে। আমরা কখনো তরুণ সমাজকে বিভ্রান্ত করবো না। আজ যদি মামুন হকের কোনো যদি চরিত্র কোনো কালিমা থাকে, আমি যদি যুব সমাজকে যদি তার নেতৃত্বের কথা যদি বলি, পক্ষে বলি, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো, জনগণের কাছে আমি দায়বদ্ধ থাকবো। এখানে দেয়ার ইজ নো সাসপেকশন, এখানে দেয়ার ইজ নো ডাউট যে এখানে কোন রকমের তিনি নাউজুবিল্লাহ পরকীয়াতে লিপ্ত হয়েছেন। এটা আগেও আমরা জানতাম যে তার দ্বিতীয় স্ত্রী ছিল। হ্যাঁ, স্পেসিফিক হয়তো আমরা জানতাম না যে তার শ্বশুরবাড়ি কোথায়, সেটা আমাদের জানা ছিল না, ডিটেলস আমাদের ছিল না। এই বিষয়টি আমি আমার জায়গা থেকে আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই যে এখানে সাসপেকশনের সন্দেহের কোনো অবকাশ এখানে আশা করি রাখা উচিত হবে না। এখানে আরেকটি কথা, আমাদের গত সপ্তাহের যে হ্যাঁ, আমি এই ব্যাপারটাই আরেকটা সম্পূর্ণ করতে চাচ্ছি যে আপনাদের হেফাজতের আসলে মূল উদ্দেশ্যটা কি? অনেকেই বলছে আপনারা অলক্ষ্যে চলছেন, অনেকে বলতে চাচ্ছে যে আপনাদের কোনো লক্ষ্য বস্তু নাই, এবং এই লক্ষ্য বস্তুহীন আন্দোলনে আপনারা নিষ্পাপ বৃষ্টি প্রাণকে বিসর্জন দিয়েছেন। এই পূর্ণাঙ্গ দায়িত্বভার আপনাদের নিতে হবে, বা যদি কোনো একটা লক্ষ্য বস্তু থাকে তবেই আপনার আন্দোলনের একটা থাকতো যে হ্যাঁ, আপনার লক্ষ্যে পৌঁছতে গেলে এই ধরনের জীবনহানি হতেই পারে। সেক্ষেত্রে আপনাদের বর্তমান অবস্থান কি? দেখুন, এটা আমি আসলে আশ্চর্য হয়েছি। আমাদের লক্ষ্যবস্তু নাই বলতে কি বলতে চাচ্ছেন আপনি? দেবালোকের নিয়ে স্পষ্ট, বিগত 1 দশকের বাংলাদেশ, ভারত এই দেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে, সাংস্কৃতিকভাবে ভারত এই দেশকে শোষণ করেছে। ভারত এদেশে আধিপত্য কায়েম করেছে, আধিপত্যবাদ কায়েম করেছে ভারত। আজকে বাংলাদেশের জনগণ তাদের যে সম্পূর্ণ যে অধিকার বঞ্চিত, প্রতি নির্বাচনকে ভারত কিভাবে ইনফ্লুয়েন্স করেছে সেটা সকলের জানা। মোদির বিরুদ্ধে যে হেফাজত ইসলামের যে আন্দোলন ছিল, শান্তিপূর্ণ আন্দোলন, যদিও স্পেসিফিক সে 26শে মার্চ হেফাজত ইসলামের সুনির্দিষ্ট কোনো আন্দোলন ছিল না, স্বপ্রণোদিত হয়ে সাধারণ জনগণ ইসলামপন্থীরা সেই আন্দোলন বের হয়েছে। আমরা মানবিক জায়গা থেকে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, লাশগুলোকে আমরা সেবা দিয়েছি, আমরা আহতদেরকে আমরা সেবা দিয়েছি, লাশগুলোর দাফনের ব্যবস্থা করেছি, মানবিক জায়গা থেকে দাঁড়িয়েছি, এবং মোদির বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি। আমি আপনাকে আপনার মাধ্যমে, ফেস দ্য পিপলের মাধ্যমে আবার আপনাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদেরকে মনে করা হয় শুধু আমরা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আমরা কাজ করে থাকি। মোদি বিরোধী আন্দোলন এটা শুধু একজন মোদি যিনি বাবরি মসজিদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছেন, কাশ্মীরের বিরুদ্ধে যিনি আগ্রাসন চালাচ্ছেন, ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে, আসামের মুসলমানদের বিরুদ্ধে, শুধু ইসলামিক এবং ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে শুধু নয়, বরং এটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জায়গা থেকেও আধিপত্যবাদের প্রশ্নে আমরা কিন্তু মোদির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এই আন্দোলনকে স্পিরিচুয়াল আন্দোলন হিসেবে না দেখে দেখা দরকার ছিল এটাকে একটা রাজনৈতিক, এবং তার যে আধিপত্যবাদ বিরোধী যে বয়ান, এই যে 20টা লাশ যে শহীদ হলো, এবং 26শে মার্চ দেখুন কাকতালীয় ভাবে সেদিন, আপনারা তো রাজনৈতিক সংগঠন নন, আপনারা তো রাজনৈতিক সংগঠন নন, সেখানে প্রশ্ন আসছে যে আপনাদের, আমি তাই বলছি, আমরা বলছি যে আমরা মোদির বিরুদ্ধে যে আমরা অবস্থানে গিয়েছি, মোদি এবং তার দলের যে উগ্রতা, এবং যে উগ্রতা বাংলাদেশকে গ্রাস করছে, সেটা আমরা হেফাজত ইসলাম এবং বাংলাদেশের ইসলামপন্থী, আমি শুধু হেফাজত ইসলামের কথা বলবো না, এই আন্দোলনে এই মুভমেন্টে শুধু দল হেফাজত ইসলাম নয়, এই দেশের আপমার তৌহিদি জনতা তারা এখানে নেমেছে, এবং যে 20 জন শহীদ হয়েছে সেখানে বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, তারা হেফাজত ইসলামের কোনো দায়িত্বশীল ব্যক্তি ছিল না। এই আন্দোলনটা এগেইনস্ট অফ দা ইন্ডিয়া এগেইনস্ট ফেসিজম, এটা কোনো দলীয় কোনো আন্দোলন ছিল না, এটা জনগণ আন্দোলন ছিল। লাশগুলোর খবর নেন, তাদের পারিবারিক পরিচয় নেন, তাদের সাংগঠনিক পরিচয় নেন, স্পষ্ট জানতে পারবেন তারা, তাদের প্রধান পরিচয়, তারা এই দেশের মুসলমান, তারা নাগরিক,
আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে বারবার বলা হয়, এমনকি একসময় বর্তমানে বিএনপি যদিও হয়তো জানি না ভারতের সাথে একটা তারা বোঝাপড়া হয়তো গিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু তারাও তো একসময় এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কথা বলতো যে আমরা এই রক্তের মাধ্যমে আমাদের মুজিবুর আন্দোলনের মাধ্যমে, যদি সেটাকে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে, কিন্তু সে ধর্মীয় অ্যাঙ্গেল আন্দোলন বাংলাদেশের জাতীয় রাজনীতি যে আধিপত্যবাদ যে প্রতিষ্ঠা হয়েছে ভারতের, তার বিরুদ্ধে যে একটা প্রভাব রয়েছে এই আন্দোলনের, তার রাজনৈতিক বয়ানকে কিন্তু সামনে আনা হচ্ছে না, তার রাজনৈতিক তার অবদানকে স্বীকার করা হচ্ছে না। আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে সেকুলার পন্থী ইসলাম বিদ্বেষী মিডিয়ার কারণে বা সরকারের চাপে, এই সরকারের এই যে ফেসিবাদী আচরণের কারণে যদি আজকে এই সত্য চাপা পড়ে আছে, কিন্তু আগামী দিন প্রমাণিত হবে 26শে মার্চ কেবল এটা 71 সাথে সম্পৃক্ত নয়, 26শে মার্চে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রক্ত ঝরেছে, এটা আগামী দিন ইতিহাস। আমি স্পষ্ট বলে দিলাম, সেই দিন 26শে মার্চ ছিল, 26শে মার্চকে 71 সাথে এতদিন সূত্রবদ্ধ ছিল, কিন্তু আজ 2021 এসে 26শে মার্চে সেই সুহাদাদের রক্ত, ভারতীয় আধিপত্যবাদের রক্ত, আধিপত্যবাদ বিরোধী রক্ত মিশ্রিত হয়েছে। এই 26শে মার্চ থেকে বাংলাদেশে ইতিহাসের নতুন ধারা শুরু হয়েছে। এটা শুধু কেবল এটা পাওনা শুধু ইসলামপন্থীদের নয়, বাংলাদেশ সমস্ত নাগরিকদের পাওনা, এমনকি যারা নাকি দেশপ্রেমিক যারা সেকুলার আছে তাদেরও সেটা পাওনা। আজকে মোল্লা বলে আমাদের সমস্ত অবদানকে, আমাদের স্যাক্রিফাইসকে উড়িয়ে দেওয়া হয় আমাদেরকে। ওই যে মোল্লারা সোভিয়েত বিরোধী লড়াই করেছিল, সেই সোভিয়েত বিরোধী লড়াই যদি তাদেরকে থামিয়ে না দেওয়া হতো, তাহলে কমিউনিস্ট আগ্রাসনে বাংলাদেশে কিন্তু আগ্রাসনের শিকার হতো। ওই মোল্লারা মার্কিন বিরোধী লড়াইয়ে তাদেরকে সেখানে স্তব্ধ করে দিয়েছে। যদি মার্কিনদেরকে স্তব্ধ না করতো, তাহলে আপনাদের দেশে তো মার্কিন সাম্রাজ্যবাদ দ্বারা আরো বেশি আক্রান্ত হতো। যে আমরা মোল্লা বিদায় আমাদের নিরীহ চরিত্র আছে, আমরা কোনো এমবেসির সাথে আমরা যোগাযোগ রাখি না, বিদেশি শক্তির আমরা দূষর না, আমরা দেশীয় কোনো চক্রের সাথে দূষর না। এই দেশে বিভিন্ন মিডিয়া চলে, এনজিওর পয়সা দিয়ে চলে, বিভিন্ন আমাকে নুরুবে ইশারা করতে চেয়েছেন হয়তো মিডিয়ার বিরুদ্ধে না বলার জন্য, কিন্তু ক্রান্তিকালের এই সময় অবশ্যই আমাকে বলতে হবে কাদের কাদের বিভিন্ন এমবিসি গুলোতে যোগাযোগ পেয়েছে। আমি হারুন রেজার বলতে চাই, আমাদের পারিবারিক পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় আছে, আমাদের বিশাল জনগোষ্ঠী আমাদের সাথে রয়েছে, কি আমরা মাটিতে জনগণকে সাথে রেখেছি, উপরে আমরা আল্লাহকে সাথে রেখেছি। আমরা দেয়ার ইজ নো কনস্পাইরেসি, আমরা কোনো কনস্পাইরেসি নেই, গোপন কোনো সংগঠন নেই, হিডেন কোনো এজেন্ডা নেই, আমাদের কোনো বিদেশি এমবেসির সাথে কোনো এনজিওর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অত্যন্ত নিরীহ জায়গা থেকে, আমি যে নিরীহ জায়গার কথা বঙ্গবন্ধুর ব্যাপারেও আওয়ামী লীগ দাবি করে থাকে, আজকে আপনারা নামে বঙ্গবন্ধুর কথা বলে থাকেন, কিন্তু তার যে চরিত্রের ভালো দিকগুলো এগুলো একটা আপনাদের মধ্যে নাই। বরং বঙ্গবন্ধুর চরিত্রে যেগুলো ভালো দিক, হ্যাঁ, আমি তার ধর্মনিরপেক্ষতার প্রশ্ন বাদ দিয়ে, অন্য প্রশ্নগুলো বাদ দিয়ে তার মানবিক গুণাবলীর কথা বলতেছি। কমপক্ষে সেই গুণাবলী ধারণ করলেও তো আপনারা একটু ভালো আওয়ামী লীগ হতে পারতেন। আপনারা নষ্ট হচ্ছেন কেন? আমি আপনাদেরকে সেই জায়গায় আপনাদেরকে আহ্বান করতে চাই। পলিটিক্যাল কোনো গোল আছে কিনা, আপনারা ক্ষমতায় যেতে কোন ধরনের পলিটিক্স করছেন কিনা, বা এবং রাষ্ট্রীয় বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে গেলে হুজুরদের পলিটিক্স করার যে কোরআনী শাসন মোতাবেক রাইটস আছে কিনা বা করতে পারে কিনা, এই কয়েকটা জিনিস যদি ছোট্ট করে বলেন, এরপরে আমি নুরুল হক নুরের কাছে গিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশে ইসলাম পন্থার যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে বিগত 50 বছর ধরে চলে আসছে। আপনারা জানেন ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে এবং সেই ইসলামী দলগুলো তাদের এজেন্ডা তাদের মতো করে তারা বলে যাচ্ছে। যদিও এখানে ইসলামিক অ্যাঙ্গেল থেকেও আমরা গণতন্ত্রের প্রশ্নে এবং সমকালীন বিভিন্ন বিষয়ের সাথে ডাইমেনশনাল প্রশ্নে আমাদের কিছু এখানে অবজারভেশন রয়েছে, তবে হেফাজত ইসলামের বিষয়টা সরাসরি তারা পলিটিক্যাল এজেন্ডায় তারা নাই। কিন্তু একটা বিষয়ে অবশ্যই হেফাজতের এবং হেফাজত ইসলাম নেতৃত্বে বর্তমান ইসলামপন্থীদের যে একটা অবস্থান, সেটা হলো যে পলিটিক্যাল গোল সেখানে নেই, কে ক্ষমতায় আসবে বা কাকে ক্ষমতাতে নামানো হবে এরকম শর্টকাট পলিটিক্যাল গোল নাই। তবে আলটিমেটলি এই বাংলাদেশকে রক্ষার, আধিপত্যবাদ থেকে রক্ষার হেফাজত ইসলামের প্রত্যেকটা দাবি যদি মেনে নেওয়া হয়, হেফাজত ইসলামের অবদান, তার কন্ডিশন, তার অবজারভেশন, তার যে ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো কিন্তু যদিও দেখতে মনে হচ্ছে এটা ইসলামিক ডিমান্ড, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু বাংলাদেশকে সেভ করে, আধিপত্যবাদের খপ্পর থেকে বাংলাদেশকে মুক্ত করে। সেই হিসেবে বলা যেতে পারে আমাদের একটা পলিটিক্যাল ইতিবাচক আমাদের প্রভাব রয়েছে এবং পলিটিক্যাল ইতিবাচক একটা আমাদের টার্গেট রয়েছে। সেটা ক্ষমতামুখী নয়, সেটা বরং জনগণের মুক্তির সাথে সম্পৃক্ত, সেটা বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পৃক্ত, সেটা এই দেশের জনগণের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেটা এই দেশের জনগণের এই চেতনার সাথে সম্পৃক্ত, এবং সেটা অবশ্যই তাদের এই দেশের জনগণের নিজস্ব চেতনা আছে, যে চেতনা ভারতীয় আঞ্চলিক আধিপত্যবাদ সহ আন্তর্জাতিক সকল আধিপত্যবাদকে যে চেতনা অস্বীকার করে। সেই চেতনা যদি আপনার পলিটিক্যাল বলতে পারেন, তাহলে আমরা বলবো আমাদের সেই পলিটিক্যাল গোল আমরা আছে, যে পলিটিক্যাল গোল বাংলাদেশের লাখো জনতার সেই বিদ্রোহী চেতনা এবং আধিপত্যবাদ বিরোধী যে চেতনা,
সেই চেতনার পক্ষে আমরা, সেই অর্থে আমরা অবশ্যই আমাদের সেই পলিটিক্যাল, এটা আমাদের গোল, এটা আলটিমেট আমাদের গোল সেটা হতে পারে সেটা। তবে সস্তা রাজনীতি, এই যেভাবে পচে গিয়েছে রাজনীতির কালচার, যে ধ্বংস হয়েছে, সেই রাজনীতির পার্ট আমরা কখনো না, সেই রাজনীতির কখনো আমরা অংশ, আমরা মুঠোই নয়। আমরা আপনাদের এই চর্চা থেকে কি কোনো ধরনের রাজনৈতিক দল বেনিফিটেড হচ্ছে বা কে বেনিফিটেড হচ্ছে না, এই ধরনের ব্যক্তিগত বা সাংগঠনিক কোনো উদ্দেশ্য আদর্শ আছে কিনা আপনাদের? আমরা ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলের পার্টিসিপেশন, উভয় দলের কন্ট্রিবিউশন, উভয় দলের সম্পৃক্ততাকে আমরা আমাদের জন্য আত্মঘাতী মনে করি, আমরা আত্মঘাতী মনে করি। এবং আমরা নিজেরাও নজরদারি রাখি কথার উপরে যে সরকারের সাথে কেউ কোনো গোপন আদালতে যাচ্ছে কিনা, কিংবা জামাত হোক, বিএনপি হোক, কারোর সাথে কোনো পলিটিক্যাল কোনো কনস্পাইরেসি বলবো বা পলিটিক্যাল কোনো যোগাযোগে যাচ্ছে কিনা, এইটার উপর আমরা নিজেরাই, আমরা এটার উপরে আমরা আপনাদের শীর্ষ অনেক নেতারাই কিন্তু বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ তুলছে যে হেফাজতের অনেকেই আছে যে সরকারের সাথে আঁতাত করার মতো, এরকম অভিযোগের কথা শোনা যাচ্ছে। এটা কেউ যদি ব্যক্তিগতভাবে একসময় আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ওনাকে ইউজ করে, বা উনি নয়, শেখের ব্যাপারে আমি ভালো করে জানি, তার মানুষ, আমি তার অত্যন্ত কাছে শিষ্য ছিলাম, তাকে কিছু লোক বাইরে থেকে, দূর থেকে ব্ল্যাকমেল করার কিছু আংশিক চেষ্টা হয়েছিল, এবং সেই কনস্পাইরেসি ধারাবাহিকতায় বর্তমানে ব্যক্তিগত কেউ কিছু করছে কিনা সেটা আমরা নজর রেখেছি। এবং আমি এটা আশ্বস্ত করতে চাই এবং বিরোধী দলের সাথে কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা আমাদের নেই। আমাদের গোল, আমাদের টার্গেট অনেক বড়। আমরা ছোটখাটো রাজনৈতিক ক্ষমতামুখী কোনো গোল আমরা রাখি না, আমরা লালন করি না। আমরা এদেশের জনগণের শক্তি, এদেশের জনগণের যে বিশাল যে মূল্যবোধ, সেই মূল্যবোধের শক্তি, এদেশের জনগণের যে বিশাল যে তৌহিদবাদী চেতনা, সেই তৌহিদবাদী চেতনার শক্তি, আমি আবার বলছি, যে চেতনা সকল আঞ্চলিক আন্তর্জাতিক আধিপত্যবাদকে অস্বীকার করে, সেই চেতনার পক্ষের শক্তি আমরা, সেটাকে আপনি অবশ্যই রাজনীতি বলতে পারেন বা রাজনীতি বলতে পারেন, যেটা বলতে পারেন। সেটা আবার আমাদের বর্তমান সংবিধান এবং গণতন্ত্র পরিপন্থী হয় কিনা সেটাও কি আপনারা কেয়ার করেন কিনা? গণতন্ত্রপন্থী এবং সংবিধানপন্থী কথাটা পরে আসছে। আজকে যারা সংবিধানের ধ্বজাধারী বলে, সংবিধানের পরিপন্থী হচ্ছে কিনা বা এই ব্যাপারে যারা আজকে সংবিধানের কথা বলে, তারাই তো আজকে দেশকে বিদেশকে বর্গা দিয়েছেন। তারা যারা আজকে রেজিস্ট্রেশন নিয়ে দল করে ক্ষমতা বুক করে, কিংবা ক্ষমতার বাইরে থেকে যারা আজকে গণতন্ত্র সার্বভৌমত্ব কথা বলে, লাল সবুজের কথা বলে, তারাই তো এই দেশকে বর্গা দিয়েছেন অন্যদের হাতে। তাদের সাথে দেশের সম্পর্ক না, তারা জাস্ট গণতন্ত্রকে, সংবিধানকে, পতাকাকে তারা শুধু জাস্ট একটা আইওয়াশ ইউজ করে থাকেন। তারা এগুলোকে কিন্তু রাখেননি সামনে। এবং এর ব্যাপারে ইসলামের যে বয়ান, সেটা একটা ভিন্ন বিষয়। তো এখানে তাদের হাতে গণতন্ত্রটাও তো নিরাপদ না। তাদের হাতে যে লাল সবুজ বলেন, সেটা তো লাল সবুজ নেই, সেটা তো ভারতীয়, এটার একটা ইন্ডিয়াইজেশন হয়ে গেছে এটার। এবং এইভাবে আঞ্চলিক চায়নার আধিপত্য এখানে বেড়েছে। এবং আমরা যতটুকু জানি যে আমেরিকারও একটা এখানে গোল সামনে আছে, সেটাও সেই গোলকে অ্যাপ্লাই করতে যাচ্ছে। কারা করছে? মোল্লারা করতেছে। আমেরিকান থেকে কারা ডাকছে? চায়না থেকে কারা নিয়ে আসছে? ভারতকে কারা নিয়ে আসছে? আপনি আজকে কথায় কথা আমাদের সন্দেহ করা হয় আমরা এরা মনে জঙ্গি কিনা, এরা মৌলবাদী কিনা, তালেবান বন্দী কিনা। হ্যাঁ, সেই ধরনের সন্দেহ তো রয়ে যাচ্ছে, কারণ আমরা গণতন্ত্র কারা দেখি আমছে আজকে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ হোক সেটাও আমরা চাই না। আমরা চাই ধর্মীয় মূল্যবোধের একটা সঠিক জায়গাতে, অবশ্যই একটা চর্চিত জায়গা থেকে ধর্মীয় যে চেতনা আছে সেটার আলোকে আমরাও এটা চাই যে গণতন্ত্রকে এবং সংবিধানকে সমুন্নত রেখে একই পাশাপাশি চলে একটি সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন আমরাও দেখি। কোনোভাবে যেন আমাদের আলামরাও তাদের দিকেও যাতে আঙ্গুল তুলে কেউ মৌলবাদী হিসেবে, জঙ্গিবাদ হিসেবে কেউ ইঙ্গিত না করে একটি মানে গণতন্ত্রের পাশাপাশি আপনাদেরকে চলার কোনো সুযোগ থাকলে, সেটা একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের যেন অবদানটাকে আমরা স্বীকার করি, সেভাবে আমরা চাই। নুরুল হক নূর, আপনার কথা শুনে আজকে আমি অনুষ্ঠান শেষ করব। আপনি দয়া করে আনমিউট করবেন। আমার স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে চলতে হলে আমার সব দেশকেই লাগবে, ভারতকেও লাগবে, চীনকেও লাগবে, আমেরিকাকেও লাগবে। তবে আমরা যেটা সবসময় বলি যে অবশ্যই কোনো দেশের কাছে বিক্রি হয়ে যাওয়া নয়, এবং কোনো দেশের কাছে নতজানু হয় না, যেটা যেমন এই সরকার যেটা করছে। কারণ স্বাভাবিকভাবে যেহেতু তারা একটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার না, সুতরাং ক্ষমতায় থাকার জন্য স্বাভাবিকভাবে তারা বিদেশি অপশক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে তারা হচ্ছে ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। কিন্তু নুরুল হক নূর, আপনাকে শুনতে পাচ্ছি না।
হারুন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। না, নুরুল হক নূরকে শুনতে পাচ্ছেন? আমি নুরুলকে শুনতে পাচ্ছি না, নূরকে শুনতে পাচ্ছি না। নুরুল হক নূর, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি স্টাক হয়ে গেছেন। হারুন ভাই, আমি নুরুল হক নূরের অপেক্ষা করছি, তাকে দিয়েই আজকে শেষ করব। দর্শক আপনারা যারা দেখছেন, আজকে খুব বিশাল একটা সংখ্যক ভিউয়ার্স আজকে এই অনুষ্ঠানটি দেখেছেন। আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনাটি অন্যদেরকে শোনার এবং দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেক তথ্য উঠে এসছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে বর্তমানে হেফাজতের অবস্থান এবং হেফাজত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। এবং জনাব হারুন ইজাহারের সুন্দর বক্তব্য আমরা শুনেছি। হারুন ইজাহার ভাই, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে যাচ্ছি, যদিও আপনার কাছে আবার আসার কথা ছিল না, আমার অনুষ্ঠান শেষ করার কথা ছিল, কিন্তু এই সুযোগে আমি নুরুল হক নূরের অপেক্ষা করছি এবং আপনার কাছে জানতে চাই এটাই যে আপনাদেরকে জঙ্গিবাদের আখ্যা দেওয়া হচ্ছে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে আপনাদের প্রতিবাদমূলক বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আজকে যে ঘটনাটা ঘটেছে এ নিয়ে কি আপনারা ক্ষিপ্ত, ক্ষুব্ধ, সংক্ষুব্ধ বা এ কোনো ধরনের কর্মসূচি কি আসতে পারে? এটা কি আপনার পলিটিক্স? জি হ্যাঁ, এই সম্পর্কে আমি বলছি। এর আগে আমি একটা কথা বলতে চাই। আমার ভাই নুরুল হক নূর, ভিপি নূর একটা কথা হয়তো বলতে চেয়েছিলেন, আমি শুধু হয়তো আধা মিনিট বা 1 মিনিট তার বক্তব্য শুনতে পেয়েছি, এরপরে তাকে আমরা হারিয়ে ফেলছি। তিনি শুরুতে বলতে চাচ্ছিলেন যে বিদেশি শক্তিগুলোকে লাগবে, অবশ্যই সেটা সম্মানের জায়গা থেকে হবে। এই জায়গায় আমরা বলতে চাই, আমরা যত আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি, আমরা আঞ্চলিক আধিপত্যবাদকে আমরা ইগনোর করি, আমরা সেটাকে প্রত্যাখ্যান করি, তার মানে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়নি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল, তিনি যেমনি ভাবে কুফফার শক্তির সাথে লড়াই করেছেন, ডায়লগের রাস্তা কিন্তু ছিল। আমরা যেটা মোকাবেলা করছি যে ভারতের জায়গায় থাকুক, চায়নার জায়গায়, আমেরিকা তার জায়গায়, তারা যে ইন্টারফেয়ার করছে, তার অবৈধ যে হস্তক্ষেপ আজকে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে, আমরা তার বিরোধী। সেই আধিপত্যবাদকে আমরা কখনো মেনে নিব না, কখনো আমরা মেনে নেব না। সেটার বিরুদ্ধে আমাদের অবশ্যই কর্মসূচি থাকবে। তবে আমরা তাই বলে আমরা আমাদের ডায়লগের রাস্তা কিন্তু বন্ধ করিনি। এবং আমি আপনাকে রেফারেন্স দিতে চাই, মোদী যেদিন, নরেন্দ্র মোদী যেদিন বাংলাদেশে এসেছিলেন 26 তারিখের আগে 25 তারিখ রাত্রে আমি একটি ইংরেজিতে একটি বক্তব্য আমরা দিয়েছিলাম। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে, ফেস দ্য পিপলের মাধ্যমে আহ্বান করবো যে আমাদের সেই বক্তব্যটা কি বার্তা আমরা দিয়েছিলাম। আমাদেরকে কথায় কথা আপনি বলেছেন আমাদেরকে জঙ্গিবাদ আখ্যা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, উই আর স্মার্ট বিজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রাসূলুল্লাহকে ফলো করি। রাসূলুল্লাহ তিনি ইতিহাসে সবচেয়ে স্মার্ট লিডার ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রজ্ঞাবান, সবচেয়ে জেনিয়াস লিডার ছিলেন। ইতিহাসের সবচেয়ে জেনিয়াস লিডারের আমরা অনুসারী, ইতিহাসের সবচেয়ে স্মার্ট লিডারের আমরা অনুসারী। সেজন্য আমাদেরকে খুব মনে করে এটা ভুল। আজকে যারা জঙ্গিবাদ বলে আমাদেরকে আপত্তি দেয়, আপনি দেখবেন খুবই অর্ধশিক্ষিত বা স্বল্প শিক্ষিত, কিন্তু মিডিয়ার সাংস্কৃতিক কিছু আচরণের কল্যাণে তারা আজকে হয়তো তারা ফেমাস হয়েছে। তারা ওই জায়গা থেকে আমাদেরকে বলছে জঙ্গিবাদের আপত্তি কখনো বাংলাদেশের জনগণ থেকে আসেনি। এমনকি আমি এটাও বলতে বাধ্য হচ্ছি, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেও কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে ওইভাবে কিন্তু অবস্থা, জঙ্গিবাদের যে প্রপাগান্ডা ওইটা কিন্তু ওইভাবে হয়নি, বরং রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করেছে ওই কালচারাল ইসলাম বিদ্বেষী একটি চক্র। তারা রাষ্ট্রযন্ত্রকে তারা প্রভাবিত করেছে, রাষ্ট্রযন্ত্রকে তারা জঙ্গিবাদের টার্মকে ব্যবহার করে তারা আল-মোলামাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে তারা লাগিয়েছে। এখানে আমরা বারবার তাদেরকে তৃতীয় শক্তি হিসেবে চিহ্নিত করতে চাই, যারা জঙ্গিবাদ শব্দটি তারা ইউজ করে থাকে। এখানে আরেকটি কথা বলবো, এই দেশে স্বাধীন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে বিদেশি সংস্কৃতি, বিদেশি টার্মগুলোকে কিভাবে এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এখানে ধরুন ধর্ষণ, র‍্যাপ, বারবার বলা হচ্ছে আমরা র‍্যাপের বিরোধী। র‍্যাপ মানে তো জোরপূর্বক ধর্ষণ। দেখুন, র‍্যাপকে শুধু একমাত্র র‍্যাপ বা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদকে সীমাবদ্ধ রেখে সমতার পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে বেবিচার, সেটাকে কিন্তু বৈধতা দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে পাশ্চাত্যের টার্ম। এখানে যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা, এখানে আমাদের এই কিছুদিন আগে আপনারা হয়তো ইউটিউবে পাবেন এই সমস্ত বুদ্ধিজীবীদের আসল চেহারা, এবং তাদের যদি আমি ব্যক্তি চরিত্রের হাত দিতে চাই না, তবে তাদের পরীক্ষার ফলাফল এবং তাদের একাডেমিক তাদের যে ব্যাকগ্রাউন্ড। আমার সাথে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী যোগাযোগ আছে ডক্টর শামশের আলী, উনি বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি একজন ইসলামিস্ট তিনি, এবং তার আগে প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা আজকে আমাদের জঙ্গি তমকা লাগায়, একজন ডক্টর জামাল নজরুল ইসলাম তোমাদের মধ্যে দেখাও, যারা তোমরা জঙ্গিবাদের তোমরা মুখে মুখে কথায় কথা তোমরা রব তুলো। যাই হোক, আমরা আজকে মিডিয়া না থাকার কারণে আমরা আমাদের অসংখ্য অবদানকে, আমাদের অসংখ্য যোগাযোগকে, আমাদের সেই পড়ালেখাকে, সেই জায়গাগুলো আমরা হয়তো জনগণের সামনে তুলে আনতে পারছি না। তো এখানে যেটা, তারা বিদেশি সংস্কৃতি দ্বারা প্রভাবিত এবং বিদেশি মিডিয়া দ্বারা তারা প্রভাবিত। যেমন আমি জাস্ট একটা উদাহরণ, মিলিটেন্সি বা জঙ্গিবাদ,
এটার উদাহরণটা আমি যাবো এর আগে র্যাব বা দর্শনের উদাহরণে। এই দেশে বারবার বলা হয় দর্শন বিরোধিতা, কিন্তু ইসলাম দর্শনের পাশাপাশি বেবিচারকেও, নৈতিক অনৈতিক সম্পর্ককে ইসলাম কিন্তু ইগনোর করে ইসলাম। তো দর্শন কেন বলা হচ্ছে? ওই পাশ্চাত্যের টার্মকে কিন্তু এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এইভাবে মিলিটেন্সি, সন্ত্রাসবাদ, এই এই শব্দগুলো, এই জাতীয় বহু শব্দ আছে যেগুলো আমাদের ইয়েতে রয়েছে, এগুলোকে আমরা বলি শব্দফাদ। এই শব্দফাদ গুলো তৈরি করেছে এই দেশের ইসলাম বিদেশি সেকুলার পাড়া। তারা এগুলো ইসলাম, এগুলো এই দেশে এস্টাবলিশ করে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমাদের বয়ান, আমাদের অবস্থান, আমাদের বক্তব্য স্পষ্ট বরাবরই। আমরা আল কোরআনকে লালন করি। কোরআন কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় ইসলামের যে ইউনিভার্সাল বার্তা, আপনি দেখুন, আমি এখন সময় নেই, আপনি তো আমাকে এটা এই বাই চান্স আমি কিন্তু সুযোগ পেয়েছি, নূর ভাই না জি, আপনি অনেক বলেছেন, নুরুল হক নূর আমার সাথে যুক্ত হয়েছেন। জি, আপনি জাস্ট ইতিটা যদি টানেন। শেষ করে দিচ্ছি। আল কোরআন কারীম যেভাবে তার যে ইন্টারফেথ, তার যে বয়ান দিয়েছে, আন্তধর্মীয় বয়ান দিয়ে ইসলাম, আল কোরআন প্রমাণ করে দিয়েছে যে ইসলাম হচ্ছে একমাত্র ইউনিভার্সাল ওয়ার্ড, এবং সেই ইসলামে সবাইকে আসতে হবে। ইসলামের ইন্টারফেথ, সে পাশ্চাত্যের ইন্টারফেথ কিন্তু এক নয়। ইসলাম আল কোরআনিক একটা ইন্টারফেথ আছে, এবং ইসলাম যে একটা ইউনিভার্সাল বার্তা, আমি বলবো এটা একমাত্র ইতিহাসের বিশ্বের সবচেয়ে অসাম্প্রদায়িক শব্দ